হ্যালো এভরিওয়ান। আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা। আমার বাংলা থেকে যে প্রবন্ধটি আমরা আজকে পড়ব সেটির নাম ছাতির বদলে হাতি। আমি প্রথমেই টেক্সট শুরু করবার আগে একটু টপিকগুলোতে যাব যে কি কি প্রধান প্রধান বিষয়ের ওপর এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে গারো পাহাড়তলির গরিব চাষি চেংমান ও মনমোহন মহাজনের কাহিনী। দ্বিতীয়ত যেটা আমরা পড়ব সেই প্রসঙ্গেই আসবে গারো পাহাড়তলির কৃষক প্রজাদের উপর মহাজনদের অত্যাচার, জমিদারদের শোষণ, ইংরেজ সরকারের অত্যাচার। 3 নম্বরে আসবে যে এই অত্যাচারের হাত থেকে তাদের বাঁচাবার জন্যই সেখানে লাল নিশান খুঁটি গাড়ল, অর্থাৎ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই কৃষক প্রজারা কিভাবে সংঘবদ্ধ হলো, তাদের মধ্যে কিভাবে চেতনার জাগরণ ঘটলো এবং তারা কি ধরনের একাধিক ইতিবাচক পরিবর্তন ঘটালো সেই সংক্রান্ত আলোচনা। আর একদম শেষে আমরা দেখব লেখকের কণ্ঠে আমরা শুনতে পাব সমাজ পরিবর্তনের ডাক, অর্থাৎ এক ধরনের আশাবাদের সুর। কেমন? আমি আমার প্রথম ক্লাসেই আমার বাংলা সংক্রান্ত প্রথম ক্লাসেই আমি যেটা বলে নিয়েছি যে আমার বাংলার কোনো রচনাই কিন্তু গল্প নয়। লেখক স্বয়ং ভূমিকাতে বলছেন যে এর একটা কথাও বানানো নয়। তিনি যা নিজের চোখে দেখেছেন, যা শুনেছেন, সেইগুলোকেই তিনি এখানে বর্ণনা করেছেন। কেমন? এবারে তাহলে তার ভিত্তিতেই আমরা পড়ব ছাতির বদলে হাতি। চলে এসে তাহলে মূল টেক্সটে। কেমন? মূল টেক্সটটাতে কি বলা হচ্ছে দেখে নিই আমরা কিছু কিছু করে। নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুম ডুম, কিন্তু শুধু একটা ছাতির বদলে 1 নয় 2 নয় একেবারে 3 বারং 36 বিঘে জমি। নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয়। বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও, সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্ধ, কি তেজারতির। মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। 25-30 বছর আগেকার কথা। হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচের এক গাঁ থেকে সওদায় এসেছিল এক গারো চাষি, নাম তার চেংমান। এমন সময় দেও দেবতা স্তম্ভিত, দিক পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই। এদিকে দিন তো হেলে, রাত তো টলে, বাড়ি ফেরার উপায় কি? মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চেংমান আশ্রয় নিয়েছিল। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা আনকোরা নতুন একটা ছাতা চেংমানের মাথার ওপর মেলে দিয়ে মনমোহন বলল, যা যা, ছাতিটা নিয়ে বাড়ি চলে যা। নিজে ভিজিস তাতে কিছু নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে। মহাজনের দরদ হঠাৎ কিসে এত উতলে উঠল? চেংমান দোমনা হয়ে ভাবছে, নেব কি নেব না, নিশ্চয়ই অনেক দাম। হাতে পয়সাও তো নেই। নগদ পয়সা নাই বা দিলে, যখন তোমার সুবিধে হবে দিয়ে গেলেই হলো, ওর জন্যে কিছু ভেবো না। মনমোহন ভরসা দেয়। চেংমান ভাবল এমন সুযোগ ছাড়া উচিত নয়। নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল। ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে। চেংমান গেলে তবে হাঁড়ি চড়বে। চেংমান ফি বার হাটে যায়। মনমোহনকে বলে, বাবু পাওনা গন্ডা মিটায় নেন। মনমোহন ফি বাড়ি বলে, আহা হা, অত তাড়া কিসের, সে দিও ক্ষণ পরে।
এমনি করে বছর তারপর বছর যায়। ধার করে ছাতি কেনার কথা চেংমান ভুলেই গেল। হঠাৎ একদিন হাটবারে মনমোহন চেংমানকে পাকড়াও করে। কি বাছাধন, বড় যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও। মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে। মনমোহন তার লাল খেরোয় বাঁধানো জাবদা খাতা বার করে যা পাওনা হিসেব দেখালো, তাতে চেংমানের চোখ কপালে উঠল। এই কবছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে 1,000 টাকা, প্রায় একটা হাতির দাম। লেখক গল্পটা শুনিয়ে বলছেন যে বিশ্বাস করো, বানানো গল্প নয়। যদি যাও ও অঞ্চলে, পাকা চুল প্রত্যেকটা ডালু, হাজং, গারো চাষি এর সাক্ষী দেবে। তাহলে এইটুকু অবধি যেটা আমরা পড়লাম, চেংমান ও মনমোহন মহাজনের কাহিনী, সেখানে আমরা কি দেখছি? সেখানে আমরা দেখছি যে এই যে হালুয়াঘাট বন্দর বা এই যে গারো পাহাড়তলির এই সমস্ত এলাকা, এই সমস্ত এলাকায় এককালে বন্ধকি কারবার, তেজারতি কারবারের সে কি দাপট ছিল। বন্ধকি কারবার অর্থাৎ জিনিসপত্র বাঁধা দিয়ে তার বিনিময়ে টাকা ধার দেওয়া, টাকা শোধ দিলে জিনিসপত্র তুমি ছাড়া পাবে। তেজারতি কারবার অর্থাৎ সুদে টাকা ধার দেওয়া, কিন্তু সেটা এমনই চড়া সুদ যে সহজে কেউ সেই তেজারতি কারবারের ফাঁদে পা দিতে চাইতো না। এবারে যেটা হয়েছে, আমাদের এই নিবন্ধটা শুরুই হচ্ছে রূপকথার গল্পের একটা প্রবাদ দিয়ে, নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুম ডুম। অর্থাৎ একটা কোনো ছোটোখাটো জিনিসের বদলে যদি একটু বেশি দামি জিনিস পাওয়া যায় তাহলে খুবই আনন্দ হয়। কিন্তু তাই বলে সামান্য একটা ছাতা দিয়ে তার বদলে একেবারে 36 বিঘে জমি, কি করে সম্ভব এটা? তখন লেখক আমাদের কাছে এই বৃত্তান্তটি শোনাচ্ছেন। এটাকে কিন্তু আমরা গল্প বলতে পারবো না, কারণ লেখক আগেই সতর্ক করে দিয়েছেন যে এটা কোনো মতেই গল্প নয়। হয়েছিল কি? হয়েছিল হচ্ছে এটাই যে গারো চাষি, নাম তার চেংমান, সে একবার পাহাড়ের নিচের এক গাঁ থেকে হাটে এসেছিল কিছু জিনিসপত্র কিনবে বলে। এবার জিনিসপত্র কেনা টেনা হয়ে গেছে প্রায়। এমন সময় দেও দেবতা অর্থাৎ দেবতা অপদেবতা অর্থাৎ সবাইকে স্তম্ভিত করে চারিদিক কাঁপিয়ে ঝাঁপিয়ে মুষলধারে নামলো বৃষ্টি। পাহাড়ি এলাকার বৃষ্টি যেরকম হয় তোমরা সবাই জানো, যে একবার শুরু হলে থামবার তো কোনো নামই নেই, উত্তরোত্তর সেটা আরো বাড়তেই থাকে। তো এখানেও তাই, যতই সময় এগিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গেই বাড়ছে বৃষ্টির বেগ। দিন তো হেলে, রাত তো টলে, অর্থাৎ দিন ক্রমশ শেষ হয়ে আসছে, রাতের অন্ধকার গাঢ় হয়ে আসছে। চেংমান বেচারা, তার কাছে কোনো ছাতা নেই, সে যাবে কি করে বাড়িতে? সে তখন বাধ্য হয়ে নিজেকে এবং তার কেনা জিনিসপত্র বাঁচাতে হাটের মাঝখানেই মনমোহন মহাজনের গদিতে আশ্রয় নিল। এবার এই গদি তুমি যদি এখনকার দিনের বড় বাজারের ব্যবসায়ীদের গদি ভাবো, সেরকমটা নয়। একটা দোকান মতো, তার ঝাঁপিটা অনেকটা বড়। সেই ঝাঁপের তলাতেই আশ্রয় নিল চেংমান। মনের ভাবনাটা এই যে বৃষ্টি কমলেই সে বাড়ির পথে রওনা দেবে। কিন্তু বৃষ্টি কমবে কখন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এমন সময় হঠাৎ দেখা গেল, কথা নেই বার্তা নেই, মনমোহন মহাজন তিনি একেবারে দয়ার অবতার হয়ে হাজির হলেন চেংমানের সামনে। কলকাতা থেকে সদ্য কিনে আনা নতুন অব্যবহৃত একটা ছাতা চেংমানকে দিয়ে বললেন, যা যা ছাতাটা নিয়ে তুই বাড়ি চলে যা, তুই ভিজিস তাতে ক্ষতি নেই, কিন্তু এত টাকার জিনিসপত্র কিনেছিস, সেগুলো যদি ভিজে যায় তাহলে তো সমস্ত নষ্ট। চেংমানের মন দ্বিধাগ্রস্ত,
কারণ তারা খুব ভালো করেই জানে যে জমিদার বা মহাজনদের স্বরূপটা ঠিক কেমন। সুতরাং এই যে ছাতা দিচ্ছেন মনমোহন মহাজন, তার পিছনে তার আসল উদ্দেশ্যটা কি সেটাই চেংমান বুঝে উঠতে পারছে না। তার একটা মন আনন্দে ডগমগ, নিয়ে নি ছাতাটা, বাড়ি ফিরতে পারবো তাহলে। কিন্তু আরেকটা মন তাকে সাবধান করে বলছে, খবরদার চেংমান, যা করবি ভেবেচিন্তে করিস কিন্তু। চেংমানকে এই রকম দ্বিধাগ্রস্ত দেখে মনমোহন মহাজন তাকে প্রায় জোরাজুরি করছেন ছাতাটা নিয়ে নেবার জন্য। আরে যা যা, অত ভাবনার কি আছে, যখন হাতে পয়সা থাকবে তখন ছাতার দাম দিয়ে গেলেই হলো, এখন ছাতাটা নিয়ে বাড়ি চলে যা। মনমোহন মহাজনের এত দয়ালু কথাবার্তা, এত মিষ্টি ব্যবহারে চেংমান গলে গেল। তার মনে আনন্দের সীমা নেই। নতুন ছাতা মাথায় দিয়ে মহানন্দে সে বাড়ির পথে রওনা দিল। কারণ বাড়িতে তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে পুলে সবাই তার পথ চেয়ে বসে আছে। সে গেলে তবে কিনা হাঁড়ি চড়বে। এর পরের ঘটনা কি হলো? এরপরে চেংমান প্রত্যেক দিনই হাটে আসে। প্রত্যেক দিনই সে মনমোহন মহাজনকে বলে, বাবু পাওনা গন্ডা কি হলো একটুখানি মিটিয়ে নিন। কিন্তু প্রত্যেক বাড়ি দেখা যায় যে মনমোহন মহাজনের অন্তত ছাতার দাম নেবার যেন কোনো তাগিদই নেই। প্রত্যেক বাড়ি তিনি বলেন, আরে দিবি দিবি, অত তার আর কি আছে। এই করতে করতে দিন যায়, মাস যায়, বছর যায়, ২-৩ বছরও অতিক্রান্ত হয়ে যায়। এমন একটা সময় আসে যখন ধার করে ছাতা কেনার কথা চেংমান প্রায় ভুলেই যায়। আর সেই রকম একটা সময়ে একদিন ভরা হাটের মাঝখানে মনমোহন মহাজন চেংমানের টুটি চিপে ধরে এবং তাকে বলে, কি হে বাছাধন, খুব যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, আমার ছাতার দামের কথাটা কি ভুলেই গেলে? মনমোহন মহাজনের সেই বদলে যাওয়া চেহারা, সেই বদলে যাওয়া কথাবার্তা দেখে চেংমান প্রমাদ গণে বুঝতে পারে যে সে এবার ইঁদুর কলে পড়েছে, অর্থাৎ ফাঁদে পড়েছে। আর সত্যিই তাই। যখন মহাজন চেংমানকে তার গদিতে নিয়ে আসে এবং লাল খেরোয় বাঁধানো জাবদা খাতা খুলে হিসেব দেখায়, সেই হিসেব দেখে চেংমানের তো চক্ষু চড়ক গাছ। কারণ এই কবছরে চক্রবৃদ্ধি হার অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টে ছাতার দাম বাড়তে বাড়তে হয়ে গেছে প্রায় ১,০০০ টাকা, অর্থাৎ একটা হাতির দামের সমান। একটু খেয়াল করো, ১,০০০ টাকা মানে কিন্তু এখনকার দিনের ১,০০০ টাকা নয়, আর সমতল এলাকার ১,০০০ টাকা নয়। পাহাড়ি এলাকায় অনেক কম টাকাতেই তুমি অনেক জিনিস পেতে পারো, আর অনেক দিন আগেকার কথাও বলা হচ্ছে, ফলে একটা লামসাম অ্যামাউন্ট, প্রচুর টাকা। এবার চেংমান কিভাবে সেই ধার শোধ দেবে? মনমোহন মহাজনী উপায় বাতলে দিচ্ছেন, কেন, তোমার তো জমি রয়েছে। এবার ১-২ বিঘে জমি দিয়ে তো ছাতার দাম হবে না, ১,০০০ টাকা তো এমনিতেই হয়ে গেছে। অতএব চেংমানের যেটুকু জমি ছিল, পুরো ৩৬ বিঘে জমি মনমোহন মহাজন গলায় গামছা দিয়ে মোচড় দিয়ে তার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিন্তু ভেবো না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যে এটা শুধু চেংমানের সঙ্গেই ঘটেছে বা মনমোহন মহাজনই ঘটিয়েছেন। এটা ওই অঞ্চলে মহাজনদের শ্রেণী চরিত্র বৈশিষ্ট্য। কারণ এর পরেই কি বলছেন লেখক, ডালুদের গ্রাম কুমারগাতির নিবেদন সরকারের মুদিখানায় ২-১০ বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদনের ৬৬ বিঘে জমি, ভাবো ৬৬ বিঘে জমি, মহাজন কুটিশ্বর সাহা এমনিভাবে দেনার দায়ে কেড়ে নিয়েছে। আর এক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে ১৫ বিঘে জমি মোচড় দিয়ে নিয়েছিল। তাহলে এটা শুধুমাত্র মনমোহন মহাজনের কীর্তি নয়,
ওই গারো পাহাড়তলি এলাকায় মহাজনদের শোষণের বা অত্যাচারের ধরনটাই এই রকম। তারা সামান্য কিছু জিনিস ধার বাকিতে প্রজাদের দেবে এবং তার বদলে তাদের খাতায় এমনই হিসেব চাপাবে যে সেই ধার, সেই দেনা শোধ করতে প্রজাদের সর্বশান্ত হয়ে যেতেই হবে। যেমন একজন মহাজন ধারে কিছু মশলাপাতি দিলেন, তার বদলে ৬৬ বিঘে জমি প্রজার কাছ থেকে হাতিয়ে নিলেন। আরেক মহাজন তিনি ধারে একটা কোদাল দিলেন এক প্রজাকে, তার বদলে তার যেটুকু আছে ১৫ বিঘে জমি মোচড় দিয়ে নিয়েছিলেন। এইভাবেই মহাজনদের অত্যাচার। আমরা যখন গারো পাহাড়ের নিচে পড়েছিলাম তখন কিন্তু সেখানেও দেখেছিলাম যে গারো পাহাড়তলিতে জমিদারের অত্যাচারের বিভিন্ন মাত্রা, বিভিন্ন ধরন এখনো এই রচনাতেও আমরা জমিদারদের অত্যাচার তো পাবই, সেই সঙ্গেই যোগ হবে মহাজনদের অত্যাচার, তহসিলদারদের অত্যাচার, ইজারাদারদের অত্যাচার, আর সর্বোপরি ইংরেজ শাসকের শোষণ। কারণ তুমি ইংরেজ রাজত্বে বাস করছো, কাজেই খাজনা তোমাকে দিতে হবে। জমিদারের এলাকায় বাস করছো, জমিদারের পাওনা খাজনা, আগের বছরের বকেয়া খাজনা, তার ওপরে দেয় সুদ। এছাড়া আছে মহাজন, ইজারাদার, তহসিলদার, সবাইকে এইভাবে খাজনা দিতে 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 দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত প্রজাদের হাতে আর কিছুই থাকছে না। কিরকম? চলো আমরা একটু এগিয়ে দেখে নিই। ও অঞ্চলের ৫০টা গ্রামে ডালুদের বাস। কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল। কে ডালু কে হাজং বোঝাই যায় না, কিন্তু ডালুদের জিজ্ঞেস করো, ওরা বলবে হাজংরা জাতে ছোট। হাজংরাও আবার ঠিক উল্টো বলবে। ডালুরা বলে সেদিন আর নেই, আগে ছিল তারা অন্ধ বোকার জাত। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। এটা আমি একটু আলাদা করে আলোচনা করব, এখন এটাকে সাইডে একটু সরিয়ে রাখো। সে এক দিন ছিল বটে, শুধু মনমোহন মহাজন আর কোটিশ্বর সাহাই নয়, ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন, আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট। সিংহ, যার ভালো নাম পশুরাজ। জমিদারের খামারে জমির ধান তুলতে হবে, জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত। চুক্তির ধান তো বটেই, তার ওপর কর্জা। কর্জা মানে প্রজা হয়তো কোনো সময় ধার নিয়েছিল, সেই ধার শোধ করতে তাকে আরও কিছুটা ধান দিয়ে দিতে হচ্ছে, টাকায় ১ মণ হিসেবে। তাছাড়া আছে হাজার রকমের বাজে আবওয়াব। আবওয়াব কথাটার অর্থ হচ্ছে অতিরিক্ত দেয় কর, অর্থাৎ করের ওপরে কর, অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো, শেষটায় তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। পালা অর্থাৎ তুমি যদি বাজারে যাও দেখবে পটল বিক্রি করছে যে, বেগুন বিক্রি করছে যে, আলু বিক্রি করছে যে, এক ধরনের চ্যাপ্টা চ্যাপ্টা ডালা মতো নিয়ে বসেছে, সেইগুলোকে বলা হয়। এদিকে আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা। নানকার প্রজাদের জমিতে স্বত্ব ছিল না, জমির আম কাঁঠালে তাদের অধিকার ছিল না। জমি জরিপের পর ২.৫ টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিছমোড়া করে বেঁধে মারত, তারপর মালঘরে আটকে রাখত। নিলামে সব সম্পত্তি খাস করে নিত। মহাজনেরা কর্জা ধানে ১ মণে ২ মণ সুদ আদায় করত। তাহলে এই যে সেকেন্ড টপিকটা যেখানে আমি গেছি সেটা নিয়ে একটু তাহলে এবার কথাবার্তা বলে নিই। প্রথমেই যেটা বললাম, বা সুভাষ মুখোপাধ্যায় যেটা বলছেন, যে প্রথম যে কাহিনীটা দিয়ে শুরু হয়েছে রচনাটা, সেটা ওই গারো পাহাড়তলি এলাকার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ওটা ওই এলাকার
মহাজনদের শোষণের একটা ধরন মাত্র। ফলে একদিকে ইংরেজ শাসককে তার প্রাপ্য খাজনা দিতে হতো প্রজাকে, জমিদারের রাজত্বে বাস করছে, ফলে জমিদারকে দেও কর, তার উপরে অতিরিক্ত আবওয়াব, অর্থাৎ খাজনার ওপরে আরো খাজনা, তার ওপরে যে কর্জ নিয়েছিলে তুমি, যে ধার নিয়েছিলে, সেই ধার শোধ করবার জন্য আরো ধান দাও। এর উপরে রয়েছে মহাজনদের দাপট, ইজারাদারদের দাপট, তহসিলদারদের দাপট, সবার সমস্ত দাবি খাজনা মেটাতে মেটাতে দেখা যাচ্ছে যে গরিব প্রজারা সারা বছর রোদে পুড়ে বৃষ্টির জলে ভিজে মাঠে ফসল ফলাচ্ছে, শেষকালে তাকেই কিনা খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে। এটা তো গেল অত্যাচারের একটা ধরন। আর একটা ধরন, অর্থাৎ নানকার প্রথা। গারো পাহাড়ের নিচে যখন আমরা পড়েছিলাম তখন সেখানে আমরা হাতি বেগার প্রথা সম্বন্ধে পড়েছিলাম। এখানে আর একটা প্রজা, নানকার প্রজা কারা? নানকার প্রজারা হচ্ছে যারা ভূমিহীন ভাগ চাষি, অর্থাৎ তাদের নিজেদের কোনো জমি নেই, তারা জমিদারের জমি ভাগে চাষ করে। প্রথমেই জমি জরিপ করা হয়ে যায়, মাপজোক করা হয়ে যায়, তারপর 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হয়। খুব ভালো কথা। প্রজা জমিতে চাষবাস করলো, ফসল ফলালো, দেখা গেল খাজনা সে দিচ্ছে, কিন্তু জমিদারের খাতাটা এমনই আশ্চর্য খাতা যেখানে কখনোই ধার শোধ হয় না। সেই জন্য অনাদায়ী সেই খাজনার জন্য প্রজাকে বেঁধে মার, কাছারি ঘরে বন্দি করে রাখা। এবারে প্রজার কাছে তো জমি নেই, সে তো এমনিতেই ভূমিহীন, তাহলে এই খাজনাটা সে শোধ করবে কি করে? জমি নেই তো কি হয়েছে, তোমার পরিবার তো রয়েছে। জমিদার কি করছেন? তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা সবাইকে নিলামে বিক্রি করে দিচ্ছেন। ভাবতে পারো কতটা অমানবিক, কতটা পাশবিক এই অত্যাচারের ধরন। দিনের পর দিন গারো পাহাড়তলির প্রজারা হয়তো এইভাবেই পশুর মতো পড়ে পড়ে মার খেয়ে যেত, যদি না কমিউনিস্ট পার্টি সেখানে খুঁটি গাড়ত। এবারে এসো এই লাইনটা, পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। লাল নিশান অর্থাৎ লাল পতাকা। বামপন্থী দলের পতাকার রং লাল। বামপন্থী দলকে বলাই হয় সর্বহারাদের দল, পিপল দোজ হু হ্যাভ নটস। তাদের পাশে এসে দাঁড়ায় কমিউনিস্ট পার্টি, তাদের অধিকারের কথা বলে। তো এরাও এখানে ঘাঁটি গাড়ল এবং এই কমিউনিস্ট পার্টির ছত্রছায়ায় এসে গারো পাহাড়তলির এলাকার যে মুখ্যু সূক্ষ্ম গরিব চাষিরা, তাদের মধ্যে চেতনার জাগরণ ঘটল। চোখ ফোটা মানে বোধোদয় হওয়া, চেতনার জাগরণ ঘটা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে শেখা। এবং ওরা ঐক্যবদ্ধ হলো। প্রথমেই যেটা কমিউনিস্ট পার্টি ওদেরকে শেখালো যে তোমাদের একসঙ্গে থাকতে হবে। কারণ আজকে এই ডালু চাষির সঙ্গে যেটা হয়েছে, কালকে গারো চাষির সঙ্গে সেটা হয়েছে, পরশু হাজং চাষির সঙ্গেও সেটা হবে। কাজেই সবাই যখন একই রকমভাবে অত্যাচারিত হচ্ছে, তাহলে সেই অত্যাচারের প্রতিকার করতে হলে প্রথমেই এক কাট্টা হতে হবে, সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এইভাবে ধীরে ধীরে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই কৃষক প্রজারা সংঘবদ্ধ হলো, তাদের চেতনার জাগরণ ঘটল এবং তার ফলেই তারা তাদের জীবনে পাঁচটা ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারল। কি কি দেখবে? এসো দেখি আমরা। কিন্তু নওয়াপাড়া আর দুমনাকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। তারা বলেছে জমিদারের খামারে আমরা ধান তুলব না। ধান তারা তোলেনি, পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি, শেষে জমিদার হার মেনেছে।
এটাকে .1 করে রাখো। আজ তারা গর্ব করে বলে, বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তোকারি করতে সাহস পায় না, আপনি বলে সম্ভাষণ করে। এটাকে করে রাখো .2। থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে। এটাকে করে রাখো .3। আমরাও অনেক সভ্য হয়েছি। আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। এটাকে করে রাখো .4। আর হাল বলদের অভাবে চাষাবাদের আজকাল বেজায় মুশকিল। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতায় চাষ করে। এটাকে করে রাখো .5। ঠিক আছে, তাহলে কি কি ইতিবাচক পরিবর্তন আমরা একবার আমাদের মতো করে বুঝে নিই। প্রথমেই যেটা, তারা তো সংঘবদ্ধ হলো, কারণ তারা জানে যে ঐক্যবদ্ধ হলে তার শক্তি অনেক বেশি। একা একা লড়ে জমিদার বা মহাজন এদের বিরুদ্ধে কিছু তো করা যাবে না, কাজেই এক কাট্টা হতে হবে। এক কাট্টা হয়ে তারা প্রথমেই যেটা ঠিক করলো, যেটা নিয়ে এত গন্ডগোল, ফসল। তারা দৃঢ় সংকল্পবদ্ধ হলো, জমিদারের খামারে ধান আমরা তুলব না। জমিদার পাইক বরকন্দাজ লাগালেন, থানা পুলিশ করলেন, মার খাওয়ালেন, প্রজারা মার খেলো, কিন্তু এতটাই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলল যে ধান তারা তুলল না। জমিদারকে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো। তাহলে এটাই তাদের জীবনে ঘটে যাওয়া প্রথম ইতিবাচক পরিবর্তন। এবারে কি, আগে বন্দরের ভদ্রলোকেরা এদেরকে নেহাত ছোট লোক, অবহেলার, অপমানের জন্তু মতো বিবেচনা করত, তাই তুই তোকারি করে কথা বলতো। কিন্তু এখন এরা বুঝে গেছে যে এরাও যথেষ্ট শক্তিশালী। বিনা কারণে এদেরকে অপমান করলে এরা কিন্তু ছেড়ে কথা বলবে না। সেজন্যই এখন তাদের আপনি করে কথা বলে। অর্থাৎ এই সামাজিক সম্মানটা তারা আদায় করে নিতে পেরেছে। এইটা তাহলে ওদের জীবনের দ্বিতীয় ইতিবাচক পরিবর্তন। ৩ নম্বরটা কি, আগে যখন এই গাঢ় পাহাড়তলির গরিব মুখ্য সূক্ষ্ম চাষিরা থানায় যেত কোনো অভিযোগ জানাতে, ওদেরকে চেয়ারে বসতেই দেওয়া হতো না। ওরা আবার মানুষ নাকি যে চেয়ারে বসবে, মাটিতে বসতে দেওয়া হতো। কিন্তু এখন থানার দারোগা পুলিশও বুঝে গেছেন যে এদের ক্ষমতার জোর কতটা। সেজন্য থানায় এদেরকে চেয়ার ছেড়ে দেওয়া হয় বসবার জন্য। এবার এই যে সামাজিক সম্মান এরা আদায় করতে পেরেছে, এই যে জমিদারের বিরুদ্ধে লড়ে এরা এদের অধিকারটা অর্জন করতে পেরেছে, সেইটা যাতে বজায় থাকে সেটার জন্য ওরা ওদের ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তন ঘটিয়েছে। কিরকম, আগে দারিদ্র্যের কষ্ট, বঞ্চনার জ্বালা ভুলতে ওরা বাবা ছেলেতে একসঙ্গে বসেই মদ্যপান করত। কিন্তু এখন ওরা বুঝতে পেরেছে যে বাবা ছেলের মধ্যে একটা সামাজিক সম্মানজনক দূরত্ব থাকা দরকার। সেজন্য বাবা ছেলেতে একসঙ্গে বসে মদ তো খাই না, মদ খাওয়াটাই ওদের কাছে এখন খুবই লজ্জার কথা। কারণ ওরা এটা বুঝতে শিখেছে যে মানুষ প্রথমে মদ খায়, তারপরে কিন্তু মদই মানুষকে খায়। সেজন্য যদি সংঘবদ্ধ থাকতে হয়, যদি এক কাট্টা প্রতিরোধ গড়ে তুলতে হয়, যদি নিজেদের সম্মান আদায় করে নিতে হয়, তাহলে মদ্যপানকে পরিত্যাগ করতে হবে। সেজন্য ওদের চোখেই মদ খাওয়াটা এখন খুবই লজ্জার কথা। এবার ৫ নম্বর ইতিবাচক পরিবর্তনটা কি, সেটা হলো গাঁতায় চাষ করা। গাঁতায় চাষ বিষয়টা কি, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, গাঁয়ের কোনো গরিব চাষির জমি বাকি চাষিদের দ্বারা নিজেদের হাল বলদ দিয়ে বিনা পারিশ্রমিকে চাষ করে দেওয়া। অর্থাৎ ধরো গাঁয়ে এক চাষি রয়েছে, যার শুধু জমিটুকুই আছে, কিন্তু নিজের হাল বা বলদ কিছুই নেই।
তখন বাকি চাষিরা তাদের হাল বলদ দিয়ে বিনা পারিশ্রমিকে ওর জমিটা চাষ করে দেবে। কেন? এর মধ্যে দিয়ে কি বার্তা পৌঁছচ্ছে তাহলে? যে আজকে যদি ওর বিপদে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, তাহলে পরের দিন আরেকজনের বিপদে বাকিরাও সবাই ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ পারস্পরিক সহযোগিতার মনোভাব। কারণ পারস্পরিক সহযোগিতা ছাড়া এরা কেউই কিন্তু টিকে থাকতে পারবে না। তাহলে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, তাদের শিক্ষায় গারো পাহাড়তলির চাষিরা নিজেদের জীবনে এই পাঁচটা ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হলো। এবারে লেখক দেখো ওদেরই ভাষাতে একটা গান আমাদের শোনাচ্ছেন, যেটার ভাষান্তর অর্থাৎ বাংলায় অনুবাদও তিনি করে দিচ্ছেন। কি সেটা? শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলো গো এলা, বন্ধুর জমিখানি দাহা কোনা, হাল জড়িছে মৈশমে না, হালবো আছে নিউথি মাতিরে, কতবা লাগাবো নীতি নীতি। মানেটা কি? চলো বন্ধু এখন রোয়া লাগাতে যাই। রোয়া মানে হচ্ছে ধানের চারা রোপণ করা। পাহাড়ের নিচে আমাদের জমি, হালের ভারে মোষের শিং নুইয়ে পড়েছে। আমরা হাল বাইছি ভাই, আমরা হাল বাইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না। কি কষ্ট, কি কষ্ট। লেখক বলছেন, যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন যোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই, তোমাদের কি ইচ্ছে হয় না? অর্থাৎ যে গানটা তারা চাষ করতে করতে গাইছে, সেখানে কি বলা হচ্ছে? চাষি ভাইরা পরস্পরকে বন্ধু সম্বোধন করে ডেকে বলছে যে চলো চলো এখন ধান রোপণ করবার সময় এসে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু চাষ করব কি করে? এমন কঠিন পাথুরে মাটি যে হলকর্ষণ করা যাচ্ছে না, সেই হালের ভারে মোষের শিং যে নুইয়ে পড়েছে, কিন্তু হলকর্ষণ না করলে ফসলই বা ফলাবো কি করে? খুব কষ্ট ভাই, খুব কষ্ট। লেখক তাদের কষ্টের সমব্যথী হচ্ছেন এবং পাঠকের কাছে তিনি কি বলছেন? তার মনের ইচ্ছে যে যারা এত কষ্ট করে সারা বছর রোদে পুড়ছে, বৃষ্টির জলে ভিজছে, নিজেদের জীবন পণ করে যারা ফসল ফলাচ্ছে, তার অন্তত ইচ্ছে বাংলার সমস্ত জমি জমিদার আর মহাজনদের হাত থেকে নিয়ে এই গরিব প্রজাদের হাতেই তিনি তুলে দেবেন। এবং তারপর পাঠকের কাছে তিনি সেই সমর্থনটা চাইছেন যে তোমাদের কি ইচ্ছে হয় না? আপাত দৃষ্টিতে পাঠক বটেই, কিন্তু যদি বৃহত্তর অর্থে ধরো, তাহলে সমাজের সভ্য, শিক্ষিত, শুভ বোধ সম্পন্ন মানুষের কাছে লেখকের এই আবেদন। কারণ আমরা যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে তারা আরো বেশি শক্তিশালী হবে, তাদের পক্ষে সংগ্রামটা আরো জোরদার করা সম্ভব হবে, এবং তাহলেই যারা জমিতে ফসল ফলাচ্ছে তারাই জমির আসল মালিকে পরিণত হবে, যেটা হওয়া উচিত। সুতরাং এই রচনাটা শেষই হচ্ছে এই সমাজ বদলের ডাক দিয়ে, একটা আশাবাদের সুর দিয়ে। কারণ আমার বাংলার প্রথম ক্লাসে আমি বলেই দিয়েছিলাম যে প্রত্যেকটা রচনার শেষে কিন্তু লেখকের কণ্ঠে একটা আশাবাদের সুর ধ্বনিত হয়েছে, এটাও তার ব্যতিক্রম নয়। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আমরা কিন্তু চ্যাপ্টারটা পড়ে ফেললাম। এবার এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে? প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমার বাংলা থেকে কিন্তু কোনো এমসিকিউ বা এসএকিউ আসবে না, শুধুই 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন্স। প্রথমটাই দেখো, বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন গল্পের কথা বলা হয়েছে? বুঝতেই পারছো, চেংমানের গল্প, অর্থাৎ চেংমান কবে হাটে এসেছিল, বৃষ্টি হলো,
কার কাছ থেকে সে ছাতা ধারে নিল, সেই ছাতার দাম শোধ করতে তাকে তার সর্বস্ব ৩৬ বিঘে জমি দিয়ে দিতে হলো। এই পুরোটা তোমাকে সংক্ষেপে তোমার ভাষায় লিখতে হচ্ছে। পরের কোয়েশ্চেনটা, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান কে? এই রচনায় বলেই দেওয়া হয়েছে গারো পাহাড়তলির এক গারো চাষি হচ্ছে চেংমান। এবার কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, এরপর কি ঘটেছিল? মার্কস ডিভিশনটা একটু খেয়াল করবে, ১+৩+১, তাহলে চেংমানকে, সেটার জন্য ১ নম্বর। এবার কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? তার হাটে সওদা করতে আসা, বৃষ্টি শুরু হয়ে যাওয়া, মহাজনের কাছ থেকে ছাতা নেওয়া, ছাতা নিয়ে বাড়ি চলে যাওয়া, বারবার ধার শোধ করবার কথা বললেও মহাজনের তাতে কান না দেওয়া, তারপর একটা সময় যখন মহাজন তাকে চেপে ধরছে এবং তার রুদ্রমূর্তি দেখাচ্ছে, তখনই চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ছে যে কি হে, ধার করে ছাতা কিনবার কথা যে ভুলেই গেলে, এই কথাটা শুনে। এরপর কি ঘটেছিল? এরপর ঘটেছিল এটাই যে ছাতার দাম চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে হয়ে গেছে প্রায় ১,০০০ টাকা, যেটা মহাজনের খাতা দেখাচ্ছে, এবং সেই ধার শোধ করতে চেংমানকে নিজের ৩৬ বিঘা জমি দিয়ে দিতে হচ্ছে বাধ্য হয়ে, কোনো উপায় না পেয়ে। এবারে এসো ৩ নম্বর কোয়েশ্চেন। এটা নিয়ে আমি একটু আগেই আলোচনা করলাম। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। এর ফলে উদ্দিষ্ট ব্যক্তিদের, উদ্দিষ্ট ব্যক্তি মানে বুঝতেই পারছো, গারো পাহাড়তলির চাষিদের কথা বলা হয়েছে। উদ্দিষ্ট ব্যক্তিদের জীবনে কি কি পরিবর্তন ঘটেছে তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ এই যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংঘবদ্ধ হওয়া, চেতনার জাগরণ ঘটা, এবং টেক্সটে দেখো আমি যে এই ১, ২, ৩, ৪, ৫ করে মার্ক করে দিয়েছি, সেই ইতিবাচক পরিবর্তনগুলোর কথা তোমাকে তোমার ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। কেমন? সুতরাং অসুবিধে হবার কথা নয়, খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা করো, পড়াটা শোনো। কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আজকেই। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও যখনই আসবে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।